মিমরে আমি বলি, কি ম্যাডাম পছন্দ হয়েছে? এইটা বলার পর দেখি ও কান্না করতেছে। আমি তো কিছুই বুঝতেছি না যে ও কান্না করতেছে কেন। ওর কি এসব পছন্দ হয় নাই? আমি ওর দুই ঘাড়ে দুই হাত রেখে বলি, কি হলো, তোমার কি এসব পছন্দ হয় নাই? কান্না করতেছো কেন তুমি? মিম বলে, আমি কখনো ভাবতে পারি নাই কেউ আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে, তাই খুশিতে চোখে পানি চলে আসছে। আমরা এখন একটা বিচের একেবারে মধ্যখানে আছি। এইখানে একটা ঘর পুরা কদম ফুল দিয়ে বানানো হয়েছে। তার মধ্যে একটা টেবিল আর দুইটা চেয়ার রাখা হয়েছে। ওইগুলাতেও কদম ফুল দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এসব দেখে মিম আবার আমারে বলে, এই তুমি এইখানে কদম ফুল কই পাইলা? আমি ওর গালটাই না বলি, আমি আমার পরিবউটার জন্য এসব ম্যাজিক করে আনছি। এইটা শুই না ও একটা ভুবন ভুলানো হাসি দিয়া বলে, তাই বুঝি? আজকে মিমকে নিয়ে অনেক ঘোরাঘুরি করছি। ওর মনটাও এখন বেশ ভালো। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। বাসায় আইসা মিম রুমের মধ্যে শাড়ি চেঞ্জ করতেছে। রুমের দরজাও লক করা ছিল না, ওই জন্য আমি কোনো কিছু না ভাইবা রুমের মধ্যে ঢুকা পড়ি। আমি রুমে ঢুকা মাত্রই মিম জোরে করে একটা চিৎকার দেয়। আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। আমার সাথে এখন কি হইল আমি নিজেও বুঝতেছি না। হইলটা কি আমার সাথে? ইস, কি লজ্জার ব্যাপার। ওই বা কি ভাববে আমাকে নিয়ে? ডিনার করার সময় মিমের সাথে একটাও কথা বলি নাই। চুপচাপ ডিনার শেষ করে আমি আমার রুমে আইসা শুইয়া পড়ি। মিমের সামনে যাইতে আমার অনেক আনইজি ফিল হইতিছে। একটু পর মিম আইসা আমার পাশে শুইয়া পড়ল। ওই ঘটনার পর থেকে এখন অবধি মিমের সাথে একটাও কথা বলি নাই। আমি চুপচাপ মিমের বিপরীত পাশে শুয়ে আছি। হঠাৎ করেই মিম বলে, কি ব্যাপার, শয়তান ছেলেটা এত চুপচাপ আছে কিভাবে? আগে তো কথা বলে বলে আমার মাথা খারাপ করে দিত। ওর কথাগুলো শুই নাও আমি কিছু বলতেছি না। মিম এবার একটু রাইগা বলে, ওই কি হয়েছে তোমার? তুমি এত চুপচাপ আছো কেন? কিছু বলতেছো না কেন? আমি ওরে আমতা আমতা করে বলি, আসলে অনেক ঘুম পাইতেছে তো ওই জন্য কিছু বলতেছি না। এরপর ওর দুই হাত দিয়ে আমাকে ওর দিকে ফিরাই নাই। দেখো ফয়সাল, আমি জানি তুমি কেমন ছেলে। আমি তোমার সাথে এই কয়েক মাস থাইকা এটা ভালোভাবে বুঝছি যে তুমি আমাকে কতটা সম্মান করো, ভালোবাসো, তবে চুপি চুপি। আর আমি এটাও জানি যে তুমি ওই ব্যাপারটা নিয়ে অনেক আনইজি ফিল করতেছো। আরে স্বামী স্ত্রীর মাঝে ওই সব তো হয়েই থাকে। তাছাড়া তুমি তো যাই না বুঝা কিছু করো নাই। আমি শুধু এক নজরে তার দিকে তাকায়া তার কথাগুলো শুনতেছিলাম। মেয়েটা কত সুন্দর করে কথা বলে। অতঃপর আমরা দুইজনে গল্প করতে করতে ঘুমাই পড়ি। এইখানে আমাদের দিনগুলা খুব ভালোই কাটতেছিল। আজ আমাদের সুইডেন আসা 10 দিন হয়ে গেল। এই কয়েকদিনে আমি মিমরে অনেক ঘুরাইছি। আর ওর সাথে শয়তানি, ফাজলামি, মজা এসব তো করতেই আছি। কিন্তু এত কিছুর মাঝেও আমার চোখ শুধু রিয়াজরে খুঁজতেছিল। এই কয়েকদিনে অনেক খুঁজেছি ওকে, কোথাও ওর খোঁজ মিলে নাই। আজকে আমরা আমাদের দেশে ফিরবো। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, কোনোভাবে আজকে যেন আমার সাথে রিয়াজের দেখা হয়। একটা মিরাক্কেল যেন আমার সাথে হয় আজকে। মিম অনেক খুশি, কারণ অনেকদিন পর সে তার আপন মানুষগুলার কাছে যাইতে পারবে। আমরা দুইজনে খাবার টেবিলে বসে সকালে নাস্তা করতেছি। মিম খাবার শেষ করে ওর লাগেজগুলা প্যাক করতেছে। আমি নিচে বৈশা বৈশা রিয়াজের কথাগুলো ভাবতেছি। তখনই আমাদের বাসার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজাটা খুলি, দেখি একটা লোক দাঁড়ায় আছে। দেখে মনে হচ্ছে বাংলাদেশি। ওই লোকটি আমাকে বলে, আপনি কি ফয়সাল?
হ্যাঁ, কেন, কোনো দরকার? এরপর ওই লোকটি আমার হাতে খামের মতো কি যেন একটা ধরাই দিয়া বলে, এইটা রাখেন, আর ওই যে ওই গাড়িতে আপনার বন্ধুর লাশ রাখা আছে। লাশের কথা শুনেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। আমি ওই লোকটারে ঝাড়ি দিয়া বলি, আরে পাগলের মতো কি সব বলতেছেন এইগুলা? আমার বন্ধুর লাশ মানে? আপনার নিশ্চয় কোনো ভুল হইতিছে। ওই লোকটি তখন আমারে বলে, রিয়াজ স্যার আপনার বন্ধু না? হ্যাঁ, রিয়াজ আমার বন্ধু। কেন, কি হয়েছে রিয়াজের? লোকটি আমারে বলে, ওই গাড়িতে রিয়াজ স্যারের লাশ রাখা আছে, আর এইটা রিয়াজ স্যার মরার আগে আপনারে দিতে বলছিল। আমি লোকটার কথা শুনে এক দৌড়ে গাড়ির কাছে চলে আসি। দেখি রিয়াজ চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি যে জোরে চিৎকার করে কান্না করব এটাও পারতেছি না, কারণ চিৎকার করলে মিম চলে আসবে। ওর মুখটা দেখা আমি যেন সবকিছু গুলাই ফেলতেছি। অনেক কষ্ট হইতেছে আমার, বিশ্বাসই হচ্ছে না যে রিয়াজ আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওর বুকে মাথা রাইখা বলি, এই রিয়াজ ওঠ না, এত ঘুমাস কেমনে ভাই, তুই বল, ওঠ না ভাই। এই রিয়াজ ওঠ প্লিজ। তুই যদি ঘুম থেকে না ওঠোস না, তাহলে তোর সাথে আমার আর কোনোদিন কথা বলবো না তোর সাথে। ও কিচ্ছু বলতেছে না, আর আমার চোখ দিয়া কেন জানি পানিও পড়তেছে না। সন্ধ্যায় আমি আর মিম এয়ারপোর্টে চলে আসি। প্লেন আকাশে উড়াল দিল। মিম কত হাসি খুশি আজ, কিন্তু সে জানে না এই প্লেনে তার সব থেকে প্রিয় মানুষটা কত আরামে ঘুমিয়ে আছে, যে ঘুম থেকে সে আর কখনো উঠবে না। সে জানে না তার প্রিয় মানুষটির লাশ এই প্লেনে আছে। হ্যাঁ, আজ মিরাক্কেল হয়েছে আমার সাথে, কিন্তু আমি তো এই মিরাক্কেল চাই নাই। সব মিরাক্কেল তো মানুষের জীবনে খুশি আইনা দেয়, তবে আমার সাথে কেন এমন ঘটলো? অবশেষে নিজের দেশে চলে আসি। সব লাগেজ গাড়িতে তুইলা দিয়া মিমরে বলি, তুমি চাচার সাথে চইলা যাও, আমি একটু পর আসতেছি। ও বলে, কেন, তুমি যাবা না? আমি ওর কপালে চুমু দিয়া বলি, তুমি যাও, আমার একটা কাজ আছে, আমি ওইটা সাইরা আসতেছি। এরপর আমি মিমরে গাড়ি কইরা বাসায় পাঠাই দিই। ও গাড়িতে করে চলে যাওয়ার পর আমি রিয়াজকে নিয়ে একটা কবরস্থানে চলে আসি। আগে থেকেই ফোন করে এইখানে সবকিছু ঠিকঠাক করে রাখছিলাম। রিয়াজকে কবরস্থানে নিয়ে আসার পর ওর জানাজা পড়া হইল। এরপর ওরে সবাই দাফন কইরা দিল। আমি শুধু পাথর হইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। একজন আমার ঘাড়ে হাত দিয়া বলে, আমারে কবরে 3 খাবল মাটি দিতে হইব। আমি তার কথা মতো 3 খাবল মাটি দিয়া দিই। আমার অনেক কষ্ট হইতিছে, মনে হইতিছে কেউ যেন আমার শরীরের মাংসগুলা ছিঁড়া ছিঁড়া খাইতিছে। মনে মনে রিয়াজ রে অনেক গালি দিতেছি, শালা আসলে তুই একটা স্বার্থপর। এরপর রাতে আর বাসায় ফিরি নাই, একেবারে সকালে বাসায় যাই। সবাই আমাকে দেখে নানান প্রশ্ন করতেছে। আমি কাউকে কিছু না বলে আমার রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছাইরা দিলাম, তার সাথে ওয়াশরুমে যতগুলো কল ছিল সবগুলো ছাইরা দিলাম। এরপর জোরে চিৎকার করে কান্না করতেছি। কেউ শুনবে না এই কান্নার আওয়াজ, হয়তো কেউ আমার জীবনের এই কালো অধ্যায়টা জানবে না, বা কাউকে কখনো বলবো না। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে বেলকুনিতে চলে গেলাম। তখনই হঠাৎ করে লোকটার সেই খামটার কথা মনে হইল। আমি তাড়াতাড়ি করে খামটা বের করে বিছানায় বইসা পড়ি। খামটা খুইলা দেখি একটা চিঠি। তাই আমি সেটা পড়া শুরু করি। ওই হালার তুই ওয়াশরুমে গিয়া কাঁদলি কেন? কি ভাবছিলি তুই ওয়াশরুমে লুকায়া কাঁদবি আর আমি টের পাবো না? শালা, তুই জানোস না তোর কান্না আমি সহ্য করতে পারি না, আর আমার জন্য কখনো কাঁদবি না, ঠিক আছে? তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট হয় রে। কি ভাবতেছিস আমার কেমনে কষ্ট হয়? আরে মফিজ, আমি তো সব সময় তোর পাশে থাকবো। কখনো আকাশের তারা, কখনো বাতাস, কখনো সূর্য, কখনো মেঘলা দিনের বাদল বৃষ্টি, কোনো না কোনো ভাবে সব সময় তোর সাথেই থাকবো আমি। এখনো তুই আমার ওপর রাগ করে থাকবি?
রাগ করিস না প্লিজ। আমার যে কিছু করার ছিল না। আমার যে মরণ ব্যাধি ক্যান্সার ছিল। আর যখন আমি এটা জানতে পারি তখন আমার কাছে সময় ছিল না। ডাক্তারে বলছিল আমি 1 মাস 2 মাস আর খুব বেশি ভাগ্য ভালো হলে 1 বছর বাঁচতে পারি। ডাক্তারের মুখে এসব কথা শুনে আমার চারদিক অন্ধকার হয়ে গেছিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি যে মরে যাব এটা ভেবে কাঁদি নাই। আমি চলে গেলে মিমের কি হবে এইটা ভেবে চোখ দিয়ে পানি পড়তেছিল। পাগলিটা যে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি সবাইকে ছেড়ে চলে গেলে তার কি হবে? কার বুকে মাথা রেখে ঘুমাবে? মিম যে আমার বুকে মাথা না রেখে ঘুমাইতে পারে না। ওর ছোট্ট ছোট্ট আবদারগুলাই বা কে পূরণ করবে? পাগলিটা কি আমাকে ছাড়া থাকতে পারবে? আমার মতো করে কেউ কি ওকে দেখে রাখবে? কেউ কি আমার মতো করে তাকে ভালোবাসবে? জানিস, এসব কথা ভেবে আমার অনেক কষ্ট হয়েছিল তখন। আর আমি যে বেশি দিন বাঁচবো না এটা যখন সে জানতে পারবে তখন তো সে আরো কষ্ট পাবে। আমি কেমনে তারে এত কষ্ট দিব বল? বড্ড বেশি ভালোবাসি যে আমার পাগলিটারে। আমি যে আর বেশি দিন বাঁচবো না এটা জানার পর আমি প্রতি রাইতে ওরে অনেক শক্ত করে জড়াই ধরতাম। খুব ভয় হইতো আমার। ও আমারে বলতো, রিয়াজ আমার একটা বেবি লাগবে, তুমি আমাকে একটা বেবি আইনা দিবা? বিশ্বাস কর ভাই, ওই সময় আমারে নিজেরে এতটা অসহায় মনে হইতেছিল। ওই সময় আমি না পারতেছিলাম চিৎকার করে কান্না করতে, না পারতেছিলাম ওরে বুঝাইতে। তখন তোর মতো আমিও ওয়াশরুমে গিয়ে কান্না করতাম। এরপরে আমি একে একে সব রিলেটিভের সাথে দেখা করি, তোদের বাসাও যাই। আন্টি, বোন, চাচ্চু সবার সাথে অনেক ভালো একটা সময় কাটাই। আমি যেন কি মনে করে তোর রুমটাই যাই। রুমের সবকিছু হাত দিয়া নেড়ে চেড়ে দেখতেছিলাম। তারপরেই চোখ যায় তোর সেই ডায়েরিটাই, যেই ডায়েরিটাই তুই কখনো কাউরে ছুতে দিস নাই, এমনকি আমাকেও না। আমি তখন ভাবি আমি তো আর থাকবো না, তাই তোর ডায়েরিটা পড়ে নি। ডায়েরির শেষের দিকে গিয়ে অনেকটাই খুশি হই আমি, কারণ ওইখানে তোর ভালোবাসার কথা লেখা ছিল। তখন আমি ভাবি একমাত্র তুই পারবি আমার মতো করে মিমের খেয়াল রাখতে, আমার মতো করে ভালোবাসতে পারবি তারে, হয়তো আমার থেকেও বেশি। কারণ আমি তো তোরে অনেক কাছে থেকে চিনি, তাই না? তোদের দুইজনরে এক করে দেওয়ার জন্য তোরে আমি দেশে ডাকি। তারপর কি কি হয়েছে সবই তো তুই জানিস। আর মরার নাটকটা এই জন্য করছি যে আমি দেশে থাকলে তো তোদের এক হওয়া দেখতে পারবো না। এই জন্যই সুইডেন চলে আসে। এখানে এসে আমি প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতাম। কিন্তু এই দুনিয়া যে এত ছোট সেই দিন বুঝলাম, যেদিন তোদের দুইজনকে শপিং মলে একসাথে দেখছি। জানিস, অনেক বেশি খুশি হয়েছিলাম তখন। এরপর মিম যখন আমারে জড়াই ধরলো, খুব ভালো লাগতেছিল আমার। আমারও না ইচ্ছা করতেছিল মিমরে জড়াই ধরে বলি অনেক বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু আমি চাইনি মিমের মনে আবার আমার জন্য জায়গা হোক। মিম যখন আমারে চর মাইরা অপমান করতেছিল তখন আমার অনেক বেশি কষ্ট হইতেছিল। আমি তো মিমরে ধোকা দিই নাই না, আমি তো তার ভালোবাসা নিয়া কোনো বাজি খেলি নাই রে ভাই। আমি তো মিমরে আমার থেকেও বেশি ভালোবাসি। আমি কেমনে তার ভালোবাসা নিয়ে বাজি খেলতে পারি বল? এরপরও আমার খুশি লাগতেছিল, কারণ আমি মিমের চোখে আমার জন্য ঘৃণা দেখছি। আর এতে মিম তোকে আপন করে নিবে, তোরা অনেক ভালো থাকবি। আর এর থেকে আমার জীবনে আর খুশির কি হইতে পারে বল? এরপর তোদের আমি ফলো করি। তোরা যখন ঘুরতি না তখন আমি আড়াল থেকে লুকাই লুকাই দেখতাম। তখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি আমাকে এতদিন বাঁচায় রাখার জন্য। ভাইরে, তোর কাছে আমার একটাই চাওয়া, পাগলিটাকে কখনো কষ্ট দিস না। ও না অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, রাগ একটু বেশি, কিন্তু মনের দিক থেকে না অনেকটাই নরম। ওকে কষ্ট দিলে না আমার অনেক কষ্ট হবে। আমি যে আমার পাগলিটারে বড্ড বেশি ভালোবাসি রে। আর হ্যাঁ, ওকে কিন্তু কখনো এসব কথা জানতে দিবি না। ও জানলে অনেক বেশি কষ্ট পাবে।
আর আমি তো ওর কষ্ট সহ্য করতে পারবো না। ভালো থাকিস ভাই। ইতি, তোর কলিজার বন্ধু। চিঠিটা পড়ার পর অটোমেটিকলি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তখনই আমি অনুভব করলাম আমার ঘাড়ে পানি পড়তিছে। আমি তাকায়া দেখি মিম কান্না করতিছে। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো। আমি জানি না গল্পটা আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে। তো যদি গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই গল্পটা আজকে শেয়ার করবেন সবাই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব কইরা দেন, কারণ আপনারা আমার পাশে না দাঁড়াইলে আমি উপরে উঠতে পারবো না। তো অবশ্যই অবশ্যই এই ছোট ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। এইটা আপনাদের কাছে আমার একটা আবদার বলতে পারেন। আর আরো একটা কথা, আজকে কিন্তু সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আজকে সবার কমেন্টে রিপ্লাই দিব। তো দেরি না করে ভিডিওটায় একটা লাইক দিয়ে কমেন্ট করতে শুরু করেন, এবং পারলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করেন। সবশেষে এটাই বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন।